আসসালামু আলাইকুম। অনার্স সম্মান প্রথম বর্ষের শিক্ষার্থীরা, তোমাদের অনলাইনের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমি তোমাদেরকে অনার্স সম্মান প্রথম বর্ষের শিক্ষার্থীরা তোমাদেরকে জুডিশিয়াল সিস্টেম অফ ফ্রান্স, ফরাসি বিচার ব্যবস্থা বা ফ্রান্সের বিচার ব্যবস্থা সম্পর্কে বলবো। তো এই চ্যাপ্টারগুলো আগে ইউকে, ইউএস এবং ফ্রান্স ফরেন কান্ট্রিগুলো আমি ডিটেলসে বলছিলাম। এই জিনিসগুলো তোমাদেরকে মেইন বই, থিওরির যে বই আছে সে বইগুলো পড়তে হবে। এখানে যে সম্ভাব্য যে জিনিসগুলো আমাদের এই চ্যাপ্টার আলোচনার বিষয় থাকবে সেটা হলো ফ্রান্সের বিচার ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্যগুলো উল্লেখ করো, ফ্রান্সের শাসনতান্ত্রিক পরিষদের গঠন, ক্ষমতা, কার্যাবলী সম্পর্কে আলোচনা করো এবং ফ্রান্সের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের গঠন, ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। আমি ফারজানা জেসমিন, সহযোগী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। তোমরা আমার ঢাকা কলেজের সম্মান প্রথম বর্ষের শিক্ষার্থীরা এবং অন্যান্য কলেজের শিক্ষার্থীরা যারা শুনছো তাদের সবাইকে আন্তরিক ভর্তি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। তো দেখো, পঞ্চম সাধারণতন্ত্রে ফ্রান্সের যে বিচার ব্যবস্থা প্রবর্তিত হয়েছে তা বিস্তারিতভাবে পর্যালোচনা করলে কতগুলো বৈশিষ্ট্য আছে, ক্যারেক্টারিস্টিক আছে। এর মধ্যে পাওয়া যায় বর্তমানে সমগ্র ফ্রান্সে একটি অখণ্ড বিচার ব্যবস্থা প্রবর্তিত আছে এবং সমগ্র দেশে একই বিধি ব্যবস্থা বলবৎ আছে। ফ্রান্সের বিচার পদ্ধতি যাবতীয় আইনকানুন লিখিতভাবে এবং বিধিবদ্ধভাবে বর্তমান। এদেশের বিচার ব্যবস্থা অলিখিত আইন বলে বিশেষ কিছু নেই, প্রায় সমস্ত আইনই লিখিত এবং বিধিবদ্ধভাবে আছে। অপরদিকে গ্রেট ব্রিটেন ও মার্কিন যুক্তরাষ্ট্রের সাধারণ আইন, যেটা কমন ল, এর অধিকাংশ ব্রিটেনে তোমরা জানো আনরিটেন বা অলিখিত। ফ্রান্সের সবই লিখিত। ফ্রান্সের আইন ব্যবস্থা সাধারণত আইন ও প্রশাসনিক আইনের মধ্যে পার্থক্য করায় এবং এই পার্থক্যের উপর গুরুত্ব আরোপ করে। এই কারণে এখানে দুই শ্রেণীর আদালত আছে। দুই শ্রেণীর আদালত হলো বিচার বিভাগীয় আদালত, একটা জুডিশিয়াল কোর্টস, এবং শাসন বিভাগীয় আদালত, যেটা অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালস। এই ট্রাইব্যুনালস প্রকৃত প্রস্তাবে ফ্রান্সের শাসন বিভাগ ও বিচার বিভাগ ও কর্তৃপক্ষের মাধ্যমে পৃথকীকরণ ব্যবস্থা করা হয়েছে। সে অনুসারে প্রশাসনিক আইন সম্পর্কিত বিবাদের মীমাংসা বিচার বিভাগ ও কর্তৃপক্ষের মাধ্যমে আদালতে করতে পারেন। এ বিষয়ে 1970 সালের যে একটা আইন প্রণীত হয়েছিল, সংশ্লিষ্ট আইনে বলা হয়েছিল বিচার বিভাগীয় কার্যাবলী হলো সম্পূর্ণ স্বতন্ত্র প্রকৃতি। এই সমস্ত বিভাগীয় কর্তৃপক্ষের কাজকর্মে হস্তক্ষেপ করেন পারেন বা শাসন বিভাগের ব্যক্তিকে কোনো প্রশাসনিক কাজের জন্য আদালতের সামনে হাজির হওয়ার নির্দেশ দিতে পারেন না। ফ্রান্সে বিচার বিভাগীয় আদালত এবং প্রশাসনিক আদালত ছাড়া আর কয়েকটি আদালতের অস্তিত্ব পরিলক্ষিত হয়। এই আদালতগুলো তো হলো মূলত পেশা সম্পর্কিত বিরোধ নিষ্পত্তির জন্য বিশেষ আদালত। এক্ষেত্রে উদাহরণ হিসেবে আমরা শিল্প বিরোধ মীমাংসার আইন, যেটা ইন্ডাস্ট্রিয়াল ডিসপুট কাউন্সিল, এবং বাণিজ্য ট্রাইব্যুনাল, এগুলোর কথা আমরা বলতে পারি। মার্কিন যুক্তরাষ্ট্রে গ্রেট ব্রিটেনে ভ্রাম্যমাণ আদালতের ব্যবস্থা আছে। ফ্রান্সে এরকমের কোনো আদালতের ব্যবস্থা নেই। মার্কিন যুক্তরাষ্ট্রে ভারত প্রতিটি ফৌজদারি এবং দেওয়ানি মামলার জন্য প্রত্যেক আদালত আছে, কিন্তু ফ্রান্সের দেওয়ানি ফৌজদারির জন্য এরকম আদালতের ব্যবস্থা নাই। মার্কিন ও ভারতীয় ব্যবস্থা যে রিট জারির ব্যবস্থা আছে, বন্দি প্রত্যক্ষীকরণ, জাতীয় লেখ জারির মাধ্যমে এই সমস্ত নাগরিক অধিকার সংগ্রাম ব্যবস্থায় ফ্রান্সে ঠিক এ ধরনের কোনো ব্যবস্থা নেই। তারপরে এগুলো বৈশিষ্ট্য বিচার ব্যবস্থার। তারপর যৌথ ব্যবস্থার নীতি। ফ্রান্সে বিচার ব্যবস্থা পরিচালনার ক্ষেত্রে যৌথ বিচার ব্যবস্থার নীতি অনুসরণ করা হয়। বিচারের সিদ্ধান্তকে যথার্থভাবে ন্যায় নীতি সম্পন্ন করার জন্য যে কোনো বিচার কাজ একাধিক বিচারপতির মামলার বিচারের ক্ষেত্রে এখানে যে কোনো বেঞ্চ সাধারণত 3 জন বিচারপতিকে নিয়ে গঠিত হয়ে থাকে। বিচার সৃষ্ট আইনকে অনুসরণ করা হয় না ফ্রান্সে। ফ্রান্সের আইন সুনির্দিষ্টভাবে বিধিবদ্ধ এবং সুসংবদ্ধ। এ কারণে ফ্রান্সে বিচারপতিরা বিধিবদ্ধ যে রেজিস্ট্রেশন ল আছে এর সাহায্যে বিচার কার্য সম্পাদন করে থাকে। বিচারকরা প্রতিটি ক্ষেত্রে বিচার মামলার বিষয়বস্তু স্বতন্ত্রভাবে বিচার বিশ্লেষণ করে। প্রতিটি মামলার বিচার করা হয় মামলার বিষয়বস্তুর গুণাগুণের ভিত্তিতে। তারপর জুরি ব্যবস্থার ব্যাপক পরিচালন নয়। ফ্রান্সে জুরির সাহায্যে বিচার ব্যবস্থা দেখা যায় না। সীমিতভাবে কোনো কোনো আদালতে জুরি বোর্ড দেখা যায়। যে সমস্ত আদালতের ব্যবস্থা আছে সেখানে জুরি বেঞ্চ গঠিত হয় 12 জন সদস্যকে নিয়ে। 12 জনকে নিযুক্ত করে দেশের বিশিষ্ট নাগরিকদের একটা তালিকা করে। আইনজীবীদের বিচারপতি করা হয় না। ফ্রান্সে বিচারপতিরা সাধারণত সরকারি কর্মচারী হিসেবে বিবেচিত হন। তাদের চাকরিকর্তা বিচার বিভাগে মন্ত্রীর অধীনে। তাদের চাকরি পদোন্নতি নির্ভর করে উচ্চতর ম্যাজিস্ট্রেটের কাউন্সিলের সুপারিশের উপর। এরপর বিচার বিভাগের যেটা জুডিশিয়াল যে ফ্রিডম, যেটা বিচার বিভাগের স্বাধীনতা, এটাও একটা বৈশিষ্ট্য। ফরাসি বিচার ব্যবস্থা বিচার বিভাগের স্বাধীনতার উপর যথেষ্ট গুরুত্ব আরোপ করা হয়েছে। বিচার বিভাগের স্বাধীনতাকে সুনিশ্চিত না করলে নির্ভীক, নিরপেক্ষ ও ন্যায় বিচার আশা করা যায় না। শাসন বিভাগ ও বিচার বিভাগ নিয়ন্ত্রণমুক্ত, নির্ভীক, স্বাধীন বিচার বিভাগ গড়ে তোলার জন্য পঞ্চম সাধারণতন্ত্রের সংবিধানের প্রয়োজনীয়
বিচার বিভাগের নিয়ন্ত্রণ স্বাধীন করে তোলার জন্য প্রয়োজনীয় ব্যবস্থাদি গ্রহণ করা হয়েছে। এই প্রসঙ্গে বিচারক নিয়োগের জন্য উচ্চতর পরিষদ যেটা হায়ার কাউন্সিল অফ ম্যাজিস্ট্রেট এবং বিচার বিভাগীয় ব্যক্তিপক্ষের জন্য বিশেষ স্ট্যাটিউটস এর কথা উল্লেখযোগ্য। বাইরের বিচারকদের সাধারণত অপসারিত করা হয় না। আর সংবিধানের 64 নং ধারা এ সম্পর্কে বিস্তারিত বলা হয়েছে। এখান থেকে আমরা আর একটা জিনিস দেখতে পারি, মার্কিন যুক্তরাষ্ট্র এবং গ্রেট ব্রিটেনের বিচার বিভাগকে জনগণের অধিকার ও স্বাধীনতার একমাত্র রক্ষক হিসেবে বিবেচনা করা, কিন্তু ফ্রান্সের ক্ষেত্রে বিচার বিভাগের ক্ষেত্রে এই কথাটা যথাযোগ্য নয়। এখানে বিচার বিভাগকে ব্যক্তি স্বাধীনতার একমাত্র সংরক্ষক হিসেবে মনে করা হয় না। তাই ফ্রান্সের বিচার বিভাগ পার্লামেন্ট কর্তৃক আইনকে অসাংবিধানিকতা অভিযোগে বাতিল করতে পারে না। পঞ্চম সাধারণতন্ত্রের সংবিধানে এই ক্ষমতা দেওয়া হয়েছে শাসনতান্ত্রিক পরিষদ, যেটা কনস্টিটিউশনাল কাউন্সিলকে এই পরিষদ দেওয়া হয়েছে। তো বিচার বিভাগের এই বৈশিষ্ট্যগুলো আমরা ফ্রান্সে দেখতে পাই। এরপর বিচার বিভাগের যে সংগঠন এটা ছিল, এখানে বিরোধ সংক্রান্ত একটা ট্রাইব্যুনাল আছে। সাধারণ ও প্রশাসনিক আদালতের এই সাধারণ আদালত এবং শাসন বিভাগ আদালত, এটা হলো বিচার বিভাগের একটা সংগঠন। 1958 সালে পঞ্চম সাধারণতন্ত্রের সংবিধানে ফরাসি বিচার ব্যবস্থাকে পুনর্গঠনের ব্যবস্থা করা হয়েছে। এই সংবিধানে ফরাসি আদালত সমূহের শাসন সাংগঠনিক ক্ষেত্রে ব্যাপক সংস্কার সাধন করা হয়েছে। পুনর্গঠিত বিচার বিভাগ সংগঠনের একটি নিজস্ব ঊর্ধ্বতর স্তর বিন্যাস আছে। ফ্রান্সের আদালতগুলো দুইটি শ্রেণীতে, একটা হলো সাধারণ আদালত বা বিচার বিভাগীয় আদালত, আর একটা হলো শাসন বিভাগীয় আদালত বা অ্যাডমিনিস্ট্রেটিভ কোর্ট আছে। আর একটা ছিল বিরোধ সংক্রান্ত ট্রাইব্যুনাল। সাধারণ ও প্রশাসনিক আদালতের এই প্রধান দুটি শ্রেণী ছাড়া আরও এক ধরনের আদালত আছে। এই আদালতকে আমরা বলি বিরোধ সংক্রান্ত ট্রাইব্যুনাল অফ কনফ্লিক্ট। সাধারণ ও প্রশাসনিক আদালতের মধ্যে এখতিয়ার প্রশ্নে বিরোধ বাঁধলে তার মীমাংসা করে এই ট্রাইব্যুনাল। সাধারণ এবং প্রশাসনিক উভয় ধরনের আদালতের বিচারপতিদের নিতে এই ট্রাইব্যুনাল গঠিত হয়। সাধারণ আদালত যেটা অর্ডিনারি কোর্ট, সেটা ফ্রান্সের সাধারণ আদালতের সংগঠন ব্যাপক ও বিস্তৃত, কিন্তু সাধারণ আদালত সমূহের গঠন ব্যবস্থা অত্যন্ত সাধারণ। এই বিচার ব্যবস্থা শুধু দেশের সকল ক্ষেত্রে সহজে গ্রহণ করতে পারে। সাধারণ আদালতের মধ্যে আবার 3 ধরনের আদালত বর্তমান আছে। একটা দেওয়ানি আদালত সিভিল কোর্টস, একটা ফৌজদারি আদালত পেনাল কোর্ট, এবং পেশা সংক্রান্ত আদালত বা বিশেষাল স্পেশাল কোর্টস। এই 3 ধরনের সাধারণ আদালত সম্পর্কে সাধারণ যে কোনো মানুষ তাদের অভিযোগ দায়ের করতে পারে। এটার মধ্যে দেখো দেওয়ানি আদালতটা কি। দেওয়ানি মামলার ক্ষেত্রে সর্বনিম্ন আদালত হলো প্রাথমিক পর্যায়ে ক্ষুদ্র একটা আদালত। এক বা একাধিক বিচারপতিকে নিয়ে এই ধরনের আদালত গঠিত। কেবলমাত্র অল্প রকম আদালতের সংখ্যা হলো 455টি, বা একাধিক বিচারপতিকে নিয়ে এই ধরনের কেবলমাত্র অল্প টাকার ছোটোখাটো সাধারণ দেওয়ানি মামলা এই ধরনের আদালতে হয়ে থাকে। এই আদালতের উপর আছে উচ্চতর একটা দেওয়ানি আদালত। আর ফৌজদারি আদালতটা পেনাল কোর্ট কি পুলিশ আদালত, সংশোধনমূলক আদালত এবং অ্যাসাইজ আদালত বা এপেল সংক্রান্ত প্রধান আদালত। ফৌজদারি মামলার ক্ষেত্রে সর্বনিম্ন স্তরের আদালত ও পুলিশ আদালত। এই আদালতগুলো ছোটোখাটো ফৌজদারি অপরাধ সংক্রান্ত মামলার বিচার করে। পুলিশ আদালত অপরাধীকে 2 মাস পর্যন্ত কারাদণ্ড দিতে পারে, এবং প্রতিটি এলাকার সাধারণ ফৌজদারি অপরাধের জন্য একটি করে বিশেষ পুলিশ আদালত আছে। এরপর বিচার বিভাগীয় সর্বোচ্চ আদালত। ফ্রান্সের সাধারণ আদালত বা বিচার বিভাগের সর্বোচ্চ আদালত হলো অ্যাপিল সংক্রান্ত প্রধান আদালত। এই আদালতটি হলো দেশের দেওয়ানি ফৌজদারি উভয় ধরনের মামলার ক্ষেত্রে সর্বোচ্চ আদালত। প্রকৃতপক্ষে আদালত মামলার বিচার করে নাই, আদালত মামলার সঙ্গে সম্পর্কযুক্ত আইনগত প্রশ্নের ব্যাখ্যা করে। একে আমরা দেখতে পাই যে কেমন অ্যাপিল আদালতটা আইনগত মানে। এরপর আছে এখানে পার্কেত একটা কথা আছে। ফরাসি বিচার ব্যবস্থা উল্লেখযোগ্য ও পদাধিকার হলেন পার্কেত। পার্কেত সরকারি উকিল হিসেবে অবহিত করা যেতে পারে। স্বার্থে এই পদটির সৃষ্টি হয়েছে। সাধারণ ফৌজদারি মামলা সংক্রান্ত বিষয়ে পার্কেতের কাজকর্ম দায়িত্ব সীমাবদ্ধ থাকে। আবার দেওয়ানি মামলা যদি রাষ্ট্রীয় সাথে সংযোজিত থাকে তাহলে সংশ্লিষ্ট দেওয়ানি মামলায় পার্কেতকে অংশগ্রহণ করতে হয়। এরপর আছে স্পেশাল কোর্ট, যেটা বিশেষ আদালত। সেখানে আছে শিল্প বিরোধ সংক্রান্ত পরিষদ, বাণিজ্য সম্পর্ক আলাদা। উপরিউক্ত সাধারণ আদালতগুলো ছিল ফ্রান্সে কিছু পেশা সংক্রান্ত আদালত আছে। শ্রম, ব্যবসা, বাণিজ্য বিভিন্ন পেশার সঙ্গে সম্পর্কযুক্ত বিরোধের মীমাংসার জন্য কিছু পেশা সংক্রান্ত আদালতের অস্তিত্ব পরিলক্ষিত। আদালতগুলো বিশেষ আদালত হিসেবে পরিচিত। মূলত আপোষ বা সালিসের মাধ্যমে আদালতগুলো পেশা বিরোধের মীমাংসা করে। এরপর শাসন বিভাগীয় যে আদালতটা, তার মধ্যে কি আছে? শাসন ফরাসি বিচার বিভাগের সংগঠন সম্পর্কিত আলোচনার শুরুতেই বলা হয়েছে ফরাসি আদালতগুলো তো মূলত দুটো বিভাগ, একটা সাধারণ আদালত বা বিচার বিভাগ এবং আর একটা ছিল অ্যাডমিনিস্ট্রেটিভ কোর্ট বা শাসন বিভাগীয় আদালত। ফরাসি বিচার ব্যবস্থার অনন্য বৈশিষ্ট্য শাসন বিভাগ আদালত 1719 সালের সংবিধানে এই শাসন বিভাগীয় আদালতের সৃষ্টি করা হয়। তারপর নানা বিবর্তনের মাধ্যমে এই আদালত এখনও ফরাসি বিচার ব্যবস্থার অন্যতম উল্লেখযোগ্য ভিত্তি বা বৈশিষ্ট্য হিসেবে এখনও বর্তমান আছে। এই প্রসঙ্গে 1790 সালের সংস্কার আইন উল্লেখ বলা হয়েছে। এই আইনে বলা হয়েছে যে বিচার বিভাগ কার্যক্রম হলো সুনির্দিষ্ট বা স্বতন্ত্র, তাই শাসন বিভাগের কার্যক্রমের সময়ের পার্থক্য সবসময় থাকবে।
শাসন বিভাগে আদালতের ধারণা স্থানীয় কেন্দ্রীয় শাসন কর্তৃপক্ষের মধ্যে বিরোধ বদলে জনসাধারণের সঙ্গে এই সমস্ত প্রশাসনিক কর্তৃপক্ষের বিরোধ বদলে তবে তার বিচারক শাসন বিভাগে আদালতে সরকারি কোনো কাজের ফলে বা কোনো সরকারি কর্মচারী কাজের দ্বারা কোনো নাগরিকের কোনো রকম ক্ষতি সাধিত হলে এই আদালত তার বিচার হয় এবং সরকারের বিরুদ্ধে ক্ষতিপূরণ দাবি করা। আবার সরকারি প্রতিষ্ঠান বা সরকারি কর্মচারীদের দিক থেকে কর্তব্যে অবহেলা, ক্ষমতার অভাবের অসদাচরণ প্রভৃতি অপরাধের জন্য শাসন বিভাগ আদালতে অভিযোগ আনা হয়। তারপরে বিরোধ সংক্রান্ত ট্রাইব্যুনাল আছে। এ প্রসঙ্গে একটা বিষয় উল্লেখ করা জন্য ফ্রান্সের সরকারি কর্মচারী তাদের পদের সঙ্গে সম্পর্কযুক্ত কর্তব্য পালন করতে গিয়ে যে সমস্ত কাজকর্ম করেন সেই সমস্ত বিষয়ে তারা সাধারণ আদালতের এখতিয়ার থেকে অব্যাহতি ভোগ করেন, কিন্তু সম্পূর্ণ ব্যক্তিগত কাজকর্মের জন্য সরকারি কর্মচারীরা সাধারণ আদালতের এখতিয়ার থেকে অব্যাহতি পেতে পারে না। পদের দায়িত্বের সঙ্গে সম্পর্ক রহিত কোনো কাজ করলে এবং এই বিরোধে সৃষ্টি হলে তার বিচার হবে সাধারণ আদালতে। ফরাসি শাসন বিভাগ আদালতগুলো মূলত দুইটি। একটা শাসন বিভাগ আদালত হলো দুইটি, একটা হলো শাসন বিভাগের ট্রাইব্যুনাল আর একটা হলো রাষ্ট্রীয় পরিষদ। তা শাসন বিভাগের ট্রাইব্যুনালটা কি? বর্তমানে সমগ্র ফ্রান্সে 24টি শাসন বিভাগের ট্রাইব্যুনাল আছে। প্রতিটি শাসন বিভাগের ট্রাইব্যুনাল একজন সভাপতি এবং 4 জন সদস্য নিয়ে গঠিত। এই 4 জন সদস্যকে নিযুক্ত করেন স্বরাষ্ট্র দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী। সরকারি প্রশাসনের উপর উচ্চ পদে আসীন এমন কোনো ব্যক্তিবর্গের ভিতর থেকে এদের নিযুক্ত করা হয়। স্থানীয় প্রশাসনিক কর্তৃপক্ষ বা সরকারি কর্মচারীদের কাজকর্মের বিরুদ্ধে অথবা নির্দেশের বিরুদ্ধে যাবতীয় অভিযোগের ভিত্তিতে ট্রাইব্যুনাল সম্পাদিত, অর্থাৎ সরকারি কর্মচারীদের বিরুদ্ধে জনসাধারণ অভিযোগের বিচার করে এই শাসন বিভাগের ট্রাইব্যুনাল। বাস্তবে এই সমস্ত অভিযোগের অধিকাংশ হলো নাগরিকদের উপর সরকারি কর ধার্য সম্পর্কিত বিষয়। কার্যক্ষেত্রে শাসন বিভাগের ট্রাইব্যুনাল বিচার কার্যের মধ্যে প্রায় 90% হলো কর ধার্য সম্পর্কিত। এছাড়া অন্যান্য যে কাজের বিরোধে আদালতে বিচার জন্য তার মধ্যে উল্লেখযোগ্য হলো স্থানীয় এলাকায় নির্বাচন সম্পর্কিত বিরোধ, রাস্তাঘাট নির্মাণ, জন উন্নয়নমূলক কাজ, সরকার সংগঠিত ছোটোখাটো অপরাধ প্রভৃতি। আর রাষ্ট্রীয় সংগঠন রাষ্ট্রীয় পরিষদের গঠন যেটা আছে রাষ্ট্রীয় সংগঠন, সেটা কি করে? শাসন বিভাগ আদালতের ক্ষেত্রে উচ্চতর সংস্থা হল কাউন্সিল অফ স্টেট বা কাউন্সিল অফ ইডেড, কাউন্সিল ডিএড। তো উচ্চতর এই প্রশাসনিক আদালতটি শাসন বিভাগীয় আদালতের সময়ের মধ্যে সর্বাধিক গুরুত্বপূর্ণ। রাষ্ট্রীয় পরিষদ হল একটি অ্যাপিল আদালত, তার ব্যাপক ক্ষমতাও আছে। গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে আদালত সরাসরি বিচার কার্য সম্পাদন করে থাকে। প্রকৃত প্রস্তাবে রাষ্ট্রীয় পরিষদের এলাকা বিশেষভাবে ব্যাপক। রাষ্ট্রীয় পরিষদ গঠিত হয় 150 জন সদস্য নিয়ে প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র থেকে নিযুক্ত হয়েছেন এমন ব্যক্তিগণের ভিতর থেকে সদস্যদের নিযুক্ত করে। রাষ্ট্রীয় পরিষদ বিভিন্নভাবে বিভক্ত। এই বিভাগগুলোর মধ্যে 4টি পরামর্শদাতা বিভাগ এবং বিচার বিভাগ গঠিত হয়। রাষ্ট্রীয় পরিষদের কার্যাবলী কি? রাষ্ট্রীয় পরিষদের প্রধান দায়িত্ব হলো সাধারণ আদালতে নাগরিক স্বার্থ সঠিকভাবে সংরক্ষিত না হয়ে থাকলে তারপর নীতির ব্যবস্থা করা এবং নাগরিক স্বার্থে প্রশাসনিক কর্তৃপক্ষের ক্ষমতা নিয়ন্ত্রিত করা। শাসন বিভাগীয় আদালতের মূল্যায়নটা দেখো। ফরাসি জনগণ শাসন বিভাগ আদালতের ভূমিকা সম্পর্কে বিভিন্ন মত। দেশবাসীর অভিজ্ঞতা থেকে স্পষ্টত প্রতিপন্ন হয় জনগণের অধিকার বা স্বাধীনতার পথে শাসন বিভাগ আদালত কোনো রকম প্রতিবন্ধকতা সৃষ্টি করেনি। ফ্রান্সের জাতির মতানুসারে নাগরিক অধিকার স্বাধীনতা সংরক্ষণের মূল কেন্দ্র হলো শাসন বিভাগীয় আদালত। প্রশাসনিক আইন এবং আদালত কোনোভাবেই নাগরিক অধিকারের হস্তক্ষেপ করে না, বরং এর মাধ্যমে প্রশাসন ব্যবস্থার উপর কার্যকর ব্যবস্থা নিয়ন্ত্রণ করে নাগরিক অধিকার এবং স্বাধীনতা সুষ্ঠুভাবে সংরক্ষিত হয়। তারপর সাম্প্রতিককালে জনকল্যাণমূলক রাষ্ট্র ব্যবস্থার পরিপ্রেক্ষিতে প্রশাসনিক ক্ষেত্রে কর্তব্য ব্যক্তিদের কাজকর্মের জটিলতা অতিমাত্রা বৃদ্ধি পেয়েছে। এই কারণে এই সমস্ত বিষয় এখন প্রায় বিরোধ বিতর্কের সৃষ্টি হয়েছে। এই সমস্ত বিরোধ বিতর্কের প্রকৃত পর্যালোচনা করে সুষ্ঠু ব্যবস্থা করে সাধারণ আদালতের বিচারপতি আর বিভাগের মধ্যে বেশ কিছু দুর্ব্যবহার দ্বারা। এরপরে হলো যে বিচার বিভাগীয় আদালতের উচ্চ পরিষদ আছে। তারপর উচ্চ পরিষদের বিচারকদের নিয়োগের ব্যবস্থা আছে। পঞ্চম সাধারণত সংবিধান বিচারপতিদের নিয়োগের ক্ষেত্রে একটি স্বতন্ত্র সংবিধান কথা। এই সংস্থাটির নাম হলো বিভাগের উচ্চ পরিষদ। এই প্রসঙ্গে সংবিধানের 64 বিস্তারিত আলোচনা বিচার বিভাগের উচ্চ পরিষদ গঠিত হয়। রাষ্ট্রপতি বিচারমন্ত্রী 9 জন সদস্যকে নিয়ে এই বিচার বিভাগের উচ্চ পরিষদ অ্যাপেল সংক্রান্ত প্রধান আদালতের বিচারকদের মনোনয়ন করে। তাছাড়াও অন্যান্য বিচারপতিদের নিয়োগের ব্যাপারে বিচারমন্ত্রীর সুপারিশ এই পরিষদ বিবেচনা করে থাকে। আবার বিচারকদের মধ্যে শৃঙ্খলা সংরক্ষণকারী সংস্থা হিসাবে এই পরিষদ দায়িত্ব পালন করে। দেখো এখন ফ্রান্সের যেটা আমি বলি শাসন পরিষদের যেটা আছে, ফ্রান্সের শাসনতান্ত্রিক পরিষদের গঠন ক্ষমতা ও কার্যাবলী। শাসন বিভাগীয় আইন যেটা হলো শাসন বিভাগীয় আইনটা কি? ফ্রান্সে 1799 সালে সাধারণতান্ত্রিক সংবিধানের সময় থেকে শাসন বিভাগীয় আদালত এবং শাসন বিভাগীয় আইন চলে আসছে। এটা হলো ফরাসি সাধারণতান্ত্রিক শাসন ব্যবস্থার একটা বৈশিষ্ট্য। ফ্রান্সের সাধারণ আদালতগুলো নাগরিকদের দেওয়ানি ফৌজদারি বিভিন্ন মামলার বিচার কার্য সম্পাদন করে। নাগরিকদের আইন মান্য করার বিষয়টি নিয়ে আদালত ব্যস্ত থাকে। অপরদিকে সরকার প্রশাসনের বিভিন্ন বিভাগের মধ্যে
আন্তর্বিভাগীয় বিরোধ এবং শাসন বিভাগের বিরুদ্ধে নাগরিকদের অভিযোগ বিচার করে শাসন বিভাগ আদালত। শাসন বিভাগীয় আদালতের ক্ষেত্রে শাসন বিভাগীয় আইনের কার্যকারিতা প্রতিপন্ন হয়। বিপ্লবোত্তর ফ্রান্সের শাসন ব্যবস্থায় শাসন বিভাগ আইনের ভূমিকা গুরুত্বপূর্ণ। নেপোলিয়নের আমল থেকে ফ্রান্সের আইন ব্যবস্থা প্রধানত 3 ধরনের আইন পরিলক্ষিত হয়। 3 ধরনের আইন হলো, একটা শাসনতান্ত্রিক আইন কনস্টিটিউশনাল ল, একটা ছিল অর্ডিনারি ল বা সাধারণ আইন, একটা ছিল শাসন বিভাগীয় আইন বা অ্যাডমিনিস্ট্রেটিভ ল। এই 3 ধরনের আইনের মধ্যে সুস্পষ্ট পার্থক্য বর্তমান সংবিধান বিশেষজ্ঞ অধ্যাপক ডাইসির মতানুসারে তিনি বলছিলেন শাসন বিভাগে আইন বলতে বোঝায় শাসনকার্য পরিচালনা বা প্রশাসনিক কর্তৃপক্ষের সঙ্গে নাগরিকদের সম্পর্ক নিয়ন্ত্রণ সংক্রান্ত নিয়মাবলী। এ প্রসঙ্গে যে আরও বলছেন ডাইসিতে যে কর্মচারী ও সরকারি কর্মচারী তাদের কর্তব্য সম্পাদনের ক্ষেত্রে ক্ষমতার অপব্যবহার করলে বা স্বৈরাচারী হলে নাগরিকরা প্রতিকার প্রার্থনা বা আবেদন করতে পারে। যে সমস্ত বিধি ব্যবস্থা দ্বারা এক্ষেত্রে প্রতিকারের ব্যবস্থা করে সেগুলোকে বলে শাসন বিভাগীয় আইন। ফরাসি বিধি ব্যবস্থা যে অংশ সরকারি কর্মচারীদের দায় দায়িত্ব নির্ধারণ করে সেগুলি ছিল শাসন বিভাগীয় আইন। এই ডাইসির এই জিনিসগুলোর মধ্যে আবার সমালোচনাও করছেন অনেকে। অধ্যাপক ডাইসির একজন বলছিলেন সমালোচকদের মনুষ্য শাসন বিভাগ আইনের মাধ্যমে ন্যায় বিচার আশা করা যায় না। নাগরিক স্বাধীনতা ন্যায় বিচারের প্রধান শর্ত ছিল বিচারকদের স্বাধীনতা নিরপেক্ষতা। শাসন বিভাগীয় আদালতের বিচারপতিরা যদি তাদের স্বাধীন ও নিরপেক্ষ নন, শাসন বিভাগীয় আদালতের বিচারপতির সহকর্মী অন্যান্য সরকারি কর্মচারীদের ব্যাপারে কিছুটা পক্ষপাতমূলক আচরণ করবেন, এটাই স্বাভাবিক। এই অবস্থায় নাগরিক অধিকার ও ন্যায় বিচার ব্যাহত হতে বাধ্য। সমালোচকরা অনেকে আবার এটা বলছে শাসন বিভাগ আইন পরিচালিত প্রথা বা রীতিনীতির মতো অস্পষ্ট অনির্দিষ্ট বলে অভিযোগ আনয়ন করা হয়েছে। এবং এর সমর্থনেও আবার অনেকে বলছেন ডাইসির যেটা মতামত ছিল শাসন বিভাগীয় আইনের বিরুদ্ধে উপযুক্ত সমালোচনা সর্বাংশে সত্য নয়। ফরাসি এরা শাসন বিভাগীয় আইনকে ব্যক্তি স্বাধীনতার মূল ভিত্তি বা অভিভাবক হিসেবে মনে করে। তাদের কাছে শাসন বিভাগীয় আইন হলো জনগণের অধিকার এবং স্বাধীনতার একটা গুরুত্বপূর্ণ পিলার বা স্তম্ভ। আগে এমন ধারণা ছিল শাসন বিভাগীয় আইনের মাধ্যমে কেবল সরকারি স্বার্থই সংরক্ষিত হতো, কিন্তু সাধারণ নাগরিকের স্বার্থ সেখানে অবহেলিত হয়। এখন কিন্তু এটা ধারণা আর নাই। বর্তমানে শাসন বিভাগীয় আদালতগুলো জনসমাজকে নিরপেক্ষ আদালত হিসেবে প্রতিপন্ন হয় এবং অভিযোগের যথাযথতার ভিত্তিতে অভিযুক্ত সরকারি কর্মচারীর বিরুদ্ধে শাসন বিভাগীয় আদালত নির্দ্বিধায় দণ্ডবিধান করে। এই জিনিসগুলো এখন ডাইসিরগুলো অনেকগুলো। তো শাসনতান্ত্রিক যেটা পরিষদ আছে, শাসনতান্ত্রিক পরিষদের গঠন ক্ষমতা ও কার্যকরী যেটা কনস্টিটিউশন শাসনতান্ত্রিক পরিষদ কি পঞ্চম সাধারণতন্ত্রের সংবিধানে আইনের বৈধতা বিচারের ক্ষেত্রে গুরুত্বকে স্বীকার করা হয় না। এই আইনটি হলো সংস্থাটির নাম ছিল শাসন বিভাগীয় কনস্টিটিউশনাল কাউন্সিল বা শাসনতান্ত্রিক পরিষদ। চতুর্থ সাধারণতন্ত্রের শাসনতান্ত্রিক কমিটির জায়গায় পঞ্চম শাসনতান্ত্রিক পরিষদের গঠন করা হয়েছিল। এখানে গঠন সম্পর্কে সংবিধানের 56 নং ধারায় বিস্তারিত উল্লেখ আছে। পরিষদের সদস্য সংখ্যা থাকবে 9 জন। এই 9 জন সদস্যদের কার্যকালীন মেয়াদ হলো 9 বছর। এই সদস্য পদে নতুন করে নবায়ন করা হয় না। প্রায় 3 বছর অন্তর শাসনতান্ত্রিক পরিষদের 1/3 সদস্যের জায়গায় নতুন সদস্যরা নিযুক্ত হন। পরিষদের 9 জন সদস্যদের মধ্যে 3 জনকে নিযুক্ত করে ফরাসি সাধারণতন্ত্রের রাষ্ট্রপতি, 3 জনকে জাতীয় সভার সভাপতি এবং 3 জনকে সিনেটের সভাপতি নির্বাচিত করেন। উপরিউক্ত 9 জন সদস্যরাও সাধারণতন্ত্রের প্রাক্তন রাষ্ট্রপতির পদাধিকার বলে শাসনতান্ত্রিক পরিষদের আজীবন সদস্য হন। শাসনতান্ত্রিক পরিষদের সভাপতিকে নিযুক্ত করেন সাধারণতন্ত্রের রাষ্ট্রপতি। পরিষদের সভাপতিদের মধ্যে একটা নির্ণায়ক ভোট বা ক্যাস্টিং ভোট ব্যবস্থা চালু আছে, অর্থাৎ কোনো বিষয়ের উপর ভোট গ্রহণের সময় যদি পক্ষে এবং বিপক্ষে সমান সংখ্যক ভোট পড়ে তাহলে পরিষদের সভাপতি একটা নির্ণায়ক ক্যাস্টিং ভোটের মাধ্যমে অচল অবস্থার অবসান করতে পারেন। এ প্রসঙ্গে আমরা আরেকটা বলতে পারছি, মন্ত্রীরা পার্লামেন্টের সদস্যরা শাসনতান্ত্রিক পরিষদের সদস্য হতে পারে না। তারপর এর ক্ষমতা এবং কার্যাবলীটা কি সংবিধানে 58 থেকে 63 নং ধারা এবং পূর্ববর্তী আরও কতগুলো ধারা শাসনতান্ত্রিক পরিষদের ক্ষমতা কার্যাবলী সম্পর্কে উল্লেখ করা আছে। এটা ছিল দেখো ফরাসি ক্ষমতা কার্যাবলী। ফরাসি সাধারণ রাষ্ট্রপতি নির্বাচন ব্যবস্থা পরিষদ তত্ত্বাবধান করে। পরিষদের নির্বাচন সম্পর্কিত যাবতীয় অভিযোগ পরীক্ষা করে এবং নির্বাচনের ফলাফল ঘোষণা করে। সংবিধানের 58 নং ধারা এ সম্পর্কে বলা আছে। তারপর সাধারণতন্ত্রের রাষ্ট্রপতি যদি কোনো কারণে তার পদের দায়িত্ব পালন করতে না পারেন তাহলে শাসনতান্ত্রিক পরিষদ রাষ্ট্রপতির পদকে শূন্য বলে ঘোষণা করতে পারে। পার্লামেন্টের উভয় কক্ষের সদস্যদের নির্বাচনের বৈধতা সম্পর্কে প্রশ্ন উঠলে শাসনতান্ত্রিক পরিষদ সে বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করে। গণভোটের ক্ষেত্রে পদ্ধতিগত যথার্থতা সম্পর্কে শাসনতান্ত্রিক পরিষদ তদারকি করে এবং গণভোটের ফলাফল ঘোষণা করে। ঘোষণা করার আগে সাংগঠনিক আইনকে কার্যকর করার আগে পার্লামেন্টের নিয়মকানুন শাসনতান্ত্রিক পরিষদ এজন্য কোনো ঘোষণা বা জারি করার আগে আইনকে শাসনতান্ত্রিক পরিষদে পাঠানো হয়। তারপর দেশে জরুরি অবস্থা জারি করার ব্যাপারে সাধারণতন্ত্রের রাষ্ট্রপতিকে অন্যান্য পদাধিকার সঙ্গে সঙ্গে শাসনতান্ত্রিক পরিষদের সঙ্গে পরামর্শ করতে হয়। জরুরি অবস্থার অস্তিত্ব, জরুরি অবস্থার মোকাবিলা সম্পর্কিত ব্যবস্থাপতি বিষয়ে শাসনতান্ত্রিক পরিষদের সঙ্গে রাষ্ট্রপতিকে পরামর্শ করতে হয়।
তারপর কোনো আন্তর্জাতিক সন্ধি বা চুক্তি অর্থাৎ সাধারণ আইনের সঙ্গে সংবিধানের বিরোধ দেখা দিলে সাধারণতন্ত্রের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী বা পার্লামেন্টের উভয় কক্ষের সভাপতিদের যে কেউ শাসনতান্ত্রিক পরিষদের পরামর্শ চাইতে পারেন। কোনো চুক্তি বা বিলকে শাসনতান্ত্রিক পরিষদ সংবিধান বিরোধী বলে ঘোষণা করলে তাকে আর কার্যকর করা যায় না। তারপরে ক্ষমতা আরও আছে। ফ্রান্সের শাসনতান্ত্রিক পরিষদ শাসন বিভাগ আইন বিভাগের মধ্যে অনেকাংশে অভিভাবক হিসাবে ভূমিকা পালন করে। পার্লামেন্ট কোনো কোনো ক্ষেত্রে সাংবিধানিক এখতিয়ার অতিক্রম করতে গেলে মন্ত্রিসভা সে বিষয়ে শাসনতান্ত্রিক পরিষদের কাছে অভিযোগ আনতে পারে। শাসনতান্ত্রিক পরিষদ বিষয়টি বিবেচনা করে দেখতে পারে। এর সঙ্গে শাসনতান্ত্রিক পরিষদের বিভিন্ন সাংগঠনিক আইন সম্পর্কে সংবিধানের বিভিন্ন জায়গায় বলা হয়েছে। মূল্যায়নটা দেখো, আমি শাসনতান্ত্রিক পরিষদ থেকে আমরা এটা একটা স্পষ্ট হয় এই বিষয়টি যে পঞ্চম সাধারণতন্ত্রের সংবিধান অনুসারে শাসনতান্ত্রিক পরিষদ ফ্রান্সের শাসন ব্যবস্থা একটা গুরুত্বপূর্ণ ভূমিকার অধিকারী। সংবিধানের স্বীকৃতি ক্ষমতা কার্যাবলীর পরিপ্রেক্ষিতে এই সংস্থাটির গুরুত্ব অনেক বেশি। শাসনতান্ত্রিক পরিষদকে কোনোভাবেই বিচার বিভাগ সংস্থা হিসাবে অভিহিত করা যায় না। যেমন শাসনতান্ত্রিক পরিষদের ফরাসি সংবিধানের রক্ষক বা অভিভাবক হিসাবে কোনো ক্ষমতা বা দায়িত্ব দেওয়া হয়নি, অর্থাৎ এক্ষেত্রে পরিষদের যে কোনো রকমের ভূমিকা অস্বীকৃত আছে। শাসনতান্ত্রিক পরিষদ কোনো বিষয়ে নিজে উদ্যোগী হতে বা সিদ্ধান্ত গ্রহণ করতে পারে না। ফরাসি সাধারণতন্ত্রের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী বা পার্লামেন্ট কোনো কক্ষের সভাপতি কোনো চুক্তি বা বিল সম্পর্কে পরামর্শ না চাইলে শাসনতান্ত্রিক এই সমস্ত বিষয়ে নিজেই উদ্যোগী হয়ে মতামত দিতে পারে না। শাসনতান্ত্রিক পরিষদের কাছে নাগরিক বা আদালত আপিল করতে পারে না। মার্কিন সুপ্রিম কোর্টের ক্ষমতা ও ভূমিকার সঙ্গে ফরাসি শাসনতান্ত্রিক পরিষদের ক্ষমতা ভূমিকার কোনো তুলনা করা চলে না। তারপর মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত প্রভৃতি দেশের নাগরিকরা তাদের মৌলিক অধিকার সংরক্ষণের সাথে সর্বোচ্চ আদালতের কাছে আবেদন করতে পারে। সরকারি হস্তক্ষেপে নাগরিকদের মৌলিক অধিকার সংক্রান্ত উদ্দেশ্য কাছে আবেদন করতে পারে। আদালত নির্দেশ দেয় এবং সরকারকে তা মানতে হয়, কিন্তু ফরাসি শাসনতান্ত্রিক পরিষদের কথা প্রযোজ্য নয়। শাসনতান্ত্রিক পরিষদের কিছু গুরুত্ব আছে। এর পিকলসের মতানুসারে পঞ্চম সাধারণ সংবিধানে বিচার বিভাগ সমীক্ষার নীতিকে স্বীকৃত করা হয় না। এই উদ্দেশ্যে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি, কথা ঠিকই। শাসনতান্ত্রিক পরিষদ সুনির্দিষ্ট কিছু কিছু সেবাধ্য এখতিয়ারের মাধ্যমে সরকারি পার্লামেন্টে জরুরি কাজকর্মে সাংবিধানেও তা বিচার করতে পারে। তো এগুলো আমাদের অধ্যাপক জোহরি এ ব্যাপারে বলছিলেন যে শাসনতান্ত্রিক পরিষদের ক্ষমতা কার্যবলীর সংখ্যায় শাসনতান্ত্রিক পরিষদের ভূমিকা তাৎপর্যসম। অধ্যাপক জোহরি মতামত পরিধানযোগ্য। তার মতানুসারে ফ্রান্সে শাসন বিভাগ আইন বিভাগের মধ্যে সংবিধানের বিবর্তনের ক্ষেত্রে শাসনতান্ত্রিক পরিষদের ভূমিকা গুরুত্বপূর্ণ। তিনি তার মেজর মডার্ন অফ পলিটিক্যাল সিস্টেম শীর্ষক গ্রন্থ পাচ্ছেন নো ম্যাটার ইট হ্যাজ প্লেড অ্যান ইম্পর্ট্যান্ট রোল ইন দ্য ট্রান্সফরমেশন অফ রিলেশনশিপ বিটুইন এক্সিকিউটিভ অ্যান্ড লেজিসলেচার। অধ্যাপক জোহরির মতানুসারে কি ছিল? শাসনতান্ত্রিক পরিষদ হলো ফরাসি সাংবিধানিক ব্যবস্থার এক অভিনব আবিষ্কার। এটি হলো আধা বিভাগীয় বিচার সংস্থা এবং এর অভিনবত্ব এখনও বর্তমান আছে। এটা ছিল শাসনতান্ত্রিক পরিষদের গঠন ক্ষমতা কার্যাবলী। এবার তোমরা দেখো অর্থনৈতিক সামাজিক পরিষদ, যেটা ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল ফ্রান্সে, সেটা কীভাবে কাজ করে। চতুর্থ সাধারণ সন্ত্রের সংবিধানে ইকোনমিক কাউন্সিল নামে একটা সংস্থা ছিল। পঞ্চম সাধারণ সংবিধান এটাকে ইকোনমিক অ্যান্ড সোশিও কাউন্সিল বলা হয়েছে। এই ক্ষেত্রে অর্থনৈতিক ও সামাজিক পরিষদ হলো আগেকার অর্থনৈতিক পরিষদের পুনর্গঠিত পরিবর্তিত একটা রূপ। এর গঠনটা হলো অর্থনৈতিক ও সামাজিক পরিষদের গঠন ও কার্যবলী সংবিধানে বিশেষ স্পষ্ট কিছু বলা হয় না। এই বিভাগটা একটা সাংগঠনিক অর্গানিক ল হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। সংবিধানের 71 নং ধারায় বলা হয়েছে অর্থনৈতিক সমাজবাদী গঠন কার্যপদ্ধতি 1958 সালে 30 ডিসেম্বর একটি সাংগঠনিক আইন হিসেবে প্রণীত হয়। তদনুসারে 205 জন সদস্য নিয়ে ইকোনমিক সোশিও ইকোনমিক কাউন্সিলটা গঠিত। এই পরিষদের সদস্যদের কার্যকালের মেয়াদ ছিল 5 বছর। সরকার বিভিন্ন বৃত্তিমূলক সংগঠন পরিষদের সদস্যদের মনোনীত করে থাকেন। এর পাওয়ার অ্যান্ড ফাংশন নাকি ক্ষমতা কার্যাবলী। অর্থনৈতিক ও সামাজিক পরিষদের ক্ষমতা কার্যবলের সঙ্গে সংবিধানের 69 এবং 70 নং ধারায় উল্লেখ আছে। পরিষদের সরকারি বিল, অর্ডিন্যান্স, নির্দেশ বা ভিত্তি ডিগ্রি জ্ঞানকারী। এছাড়া পরিষদের কাছে বিভিন্ন বেসরকারি বিল পেশ করা হলে সে বিষয়ে পরিষদ তার মতামত জানায়। সরকারি বেসরকারি বিল সম্পর্কে পার্লামেন্টের উভয় কক্ষে তার মতামত পেশ করার জন্য পরিষদ তার একজন সদস্যকে মনোনয়ন করতে পারে। আবার ফরাসি সাধারণতন্ত্রের কমিউনিটির সঙ্গে সম্পর্কযুক্ত কোনো অর্থনৈতিক আর্থসামাজিক সমস্যা সম্পর্কে সরকার এই পরিষদের পরামর্শ চাইতে পারে। তাছাড়া আর্থসামাজিক বিষয়ে প্রত্যেক পরিকল্পনা বা বিল পরিষদের কাছে পরামর্শের জন্য পেশ করতে হয়। 70 বা 70 নং ধারায় এটা সম্পর্কে ডিটেলস বলা আছে। এর এভিলেশনটা দেখো ইকোনমিক সোশিও ইকোনমিক কাউন্সিল, যেটা প্রকৃত হিসেবে ফ্রান্সের শাসন ব্যবস্থায় অর্থনৈতিক ও সামাজিক পরিষদের বহুলাংশ একটি কারিগরি ও ব্যবস্থা বা উপদেষ্টার ভূমিকাটা পালন করতে। এ প্রসঙ্গে ফাইনারের একটা মতবাদ আছে। তিনি তার বিভিন্ন গ্রন্থে এই সম্পর্কে বলা হয়েছিল কোনো আর্থসামাজিক পরিকল্পনাকে বাস্তবায়িত ক্ষমতা এই পরিষদের নাই। পরিষদ কেবল এই সমস্ত বিষয়ে তার পরামর্শ দিতে পারে। মডার্ন পলিটিক্যাল সিস্টেম নামক গ্রন্থে এ সম্পর্কে বিস্তারিত বলা হয়েছে। এখানে বলা হয়েছিল যা হ্যাজ কনস্টিটিউটিভ অ্যান্ড অ্যাডভাইসারি পাওয়ার্স টু গিভ অ্যাডভাইস অ্যান্ড প্রপোজড ইকোনমিক অ্যান্ড সোশ্যাল লেজিসলেশন অ্যান্ড পার্টিকুলারলি অন মেজার্স রিলেটেড টু ইকোনমিক প্ল্যানিং।
এখানে এই বইটার মধ্যে ডিটেল বলেছে। তবে সামগ্রিক বিচারে অর্থনৈতিক ও সামাজিক পরিষদ তখন সাফল্য অর্জন করতে পারে না। এই পরিষদের ব্যর্থতার পিছনে দুইটি কারণ ছিল। এই দুইটি কারণ ছিল পরিষদের সদস্যদের মধ্যে অন্তর্বিরোধ ছিল এবং পরিষদের প্রতি জাতীয় সবার প্রতিকূল মনোভাব ছিল। পরিষদের সদস্যরা বিভিন্ন আর্থ সামাজিক স্বার্থের প্রতিনিধিত্ব করে থাকেন। এই কারণে সদস্যরা কদাচিৎ কোনো বিষয়ে ঐক্যমতের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করতে সমর্থ হন। এই পার্লামেন্ট পরিষদের দুর্বলতার সুযোগ নিতে দ্বিধা করেন। এ প্রসঙ্গে ফাইনারের অভিমত আছে। তিনি তার দ্য মেজর গভর্নমেন্ট অফ মডার্ন ইউরোপ শীর্ষক গ্রন্থে মন্তব্য করছেন, দ্য ডাইরেক্ট ইনফ্লুয়েন্স অফ দ্য কাউন্সিল in modifying the proposals of assembly and cabinet is very small. The members of the council are not, as some people hope, they would be experts, but employees they reduce their scientific influence. এটা অধ্যাপক ফাইনার তার দ্য মেজর গভর্নমেন্ট অ্যান্ড গভর্নমেন্টস অফ মডার্ন ইউরোপ শীর্ষক গ্রন্থে এই গ্রন্থ কথাগুলো বলছে। তো আজকে তোমরা যারা আমার আজকে এই লেকচারটা শুনছো সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আবারও জানাচ্ছি যে ফরাসি জুডিশিয়াল সিস্টেম অফ ফ্রান্সে যখনই আমরা কোনো কিছু পড়ব ডিটেলস যে কোনো একটা থিওরিটিক্যাল বই সম্পর্কে আমরা ডিটেলস বলে আসবো। তো ফ্রান্স সম্পর্কে আবার তোমাদের হয়তো আমি আর দুই একটা লেকচার হলে মোটামুটি শেষ হবে। এরপর আমি আবার ব্রিটেনে চলে যাব। ইউএসএটা নরসিন ম্যাডাম নিচ্ছে কিনা সেটা আমি শুনে নেব। তো তোমাদের করোনাকালীন সময় তোমরা আশা করি সবাই নিজেদের সময়কে কাজে লাগাবে এবং সময় উপযোগী যুগ উপযোগী নিজেকে তৈরি করার জন্য অনেক কঠোর পরিশ্রম এবং অধ্যবসায় করতে হবে। তোমরা যেন পরিশ্রম, ত্যাগ এবং অধ্যবসায়ের কোনো কি বলবো এর কোনো বিকল্প কোনো কিছু নাই। যে যত ত্যাগ স্বীকার করবে এবং পরিশ্রম করবে সাফল্য তার দ্বারগোড়ায় চলে আসবে। তোমাকে এটাই ভাবতে হবে। লেখাটা বা পড়াটা হতে হবে তোমার নিজের মনের মতো করে এবং যে কোনো থিওরিটিক্যাল বইয়ের সঙ্গে অবশ্যই ফরেন কান্ট্রিগুলো পড়তে গেলে তোমাদের এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। আর তোমাদের কোনো ভুল বা মন গড়া ইনফরমেশন তথ্যবহুল করে তুলবে না এবং ভুল ইনফরমেশনের জন্য তোমরা মার্কস আরও কম পাবে, রিডিউস হবে তোমাদের মার্কস। তো তোমাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। সবাই ভালো থাকো, আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।